আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে রুমের দিকে যাচ্ছিল আমরিন। হঠাৎ করে থেমে গেল সে। সামনে নিবিড় দাঁড়িয়ে। আমরিনের বুকে উতাল পাতাল ঢেউ গর্জে উঠল নিবিড়কে দেখে। কতকাল পরে দেখল, হবে বছর তিনেক আগে সেই যে হুমকি দিয়ে প্রকার পার হলো, আর আজ সামনে এসে উপস্থিত হলো মানুষটা কি জানে একটা হুমকিতে আমরিনের মনের কতটা অংশ মানুষটার দখলে চলে গেছে? জানে না, জানলে হয়তো ছুটে আসতো। ঢের অভিমান জেকে ধরল আমরিনকে। কিশোরী প্রণয়ের অনলে সে যদি জ্বলতে পারে, তবে মানুষটা কেন জ্বলেনি? জ্বললে তো এতটা বছর এভাবে নিরুদ্দেশ হয়ে থাকতে পারত না। অভিমানে নিবিড়কে পাশ কাটিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো আমরিন। তার আগেই নিবিড় চট করে জারিফাকে নিজের কাছে নিয়ে নিল। হালকা কেশে বলে উঠল, তুই যেতে পারিস আমরিন, আমি আদ্রর গার্লফ্রেন্ডের খেয়াল রাখবো, তাই না গার্লফ্রেন্ড? মাথা দুলিয়ে উত্তর দিল জারিফা। অভিমানী আমরিনের অতিশয় মাত্রায় রাগ হলো। ভেবেছিল নিবিড় হয়তো অন্য কিছু বলবে, কিন্তু একটা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে চলে এলো সেখান থেকে। দলা মুচড়ে যাচ্ছে ভেতরটা। 3টে বছর আগে মিছে মিছে একটা হুমকিকে মনের পাঁজরে আঁকড়ে ধরে ভুল করে ফেলেছে সে। হতে পারে বন্ধুর বোন বলেই শাসন করেছিল, যেন বিপথগামী না হয় অল্প বয়সে। গায়ে বেগুনি রঙের একটা সিল্কের শাড়ি জড়িয়ে নিয়েছে তুলি। পিছনের খোপায় বেলি ফুলের মালা গাঁথা। সামনে কিছু চুল মৃদু হাওয়ার তালে কপালে উপচে পড়ছে। দুহাতে বেগুনি রঙের মেটাল চুড়ি রিমঝিম আওয়াজ তুলে চলেছে প্রতিটি পদক্ষেপে। চিকন গোলাপি রাঙা ঠোঁটে লজ্জালু রেখার ছড়াছড়ি। হৃদয়ে হওয়া ক্ষতগুলো ভরাট করে দিয়েছে আদ্র। তুলি আমরিনের কাছ থেকে জেনেছিল আদ্র একজন হার্ট সার্জন। তুলির হার্টের চিকিৎসা করতে আদ্রর কোনো মেডিসিন দিতে হয়নি, বরং দিতে হয়েছে এক আকাশ সম সুখ। এই মুহূর্তে তুলির নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে মনে হচ্ছে। সুখের আস্বাদনেই আজ হাউমাউ করে কেঁদেছে সে। জারিফাকে দেখে এক পলকের জন্য স্তব্ধ হলেও খানিকটা সময় পর খুশিতে নিজেকে সামলাতে পারল না। চরম লজ্জা পেলেও পাগলের মতো কান্নার কারণ জিজ্ঞেস করেনি আদ্র। তাতেই খানিক সময় বিস্মিত ছিল। উল্টো নিজের কাবার থেকে একটা শপিং ব্যাগ এনে তুলির কোলে রেখেছিল। খোলার জন্য ইশারা করতেই তুলি শপিং ব্যাগ খুলে কয়েক পল নিস্তব্ধতায় কাটিয়ে দিল। আদ্র যে তার কথা অনুযায়ী তাকে একটা শাড়ি, সাথে চুড়ি, কাজল, বেলি ফুলের মালা দেবে, কল্পনাতীত ছিল তার কাছে। কাঁদতে চাইলেও কাঁদল না তুলি। একটা হাত আঁকড়ে ধরে হাতের মুঠোয় পুরে নিল আদ্র। নিমেষেই অজানা এক শিহরণ বয়ে গেল অন্তঃস্থলে। কর্ণপাত হলো আদ্রর বিষণ্ণ কণ্ঠস্বর। জারিফা ছোট ফুপির মেয়ে, ওর কাছে আমি খুবই বিশেষ। ঠিক জারিফা ও আমার জীবনে বিশেষ। তুমি এতটাও দুর্বল প্রকৃতির রূপ ধারণ করো না তুলি, যা অন্যের হৃদয় দুর্বল করে দেয়। হতবাক হতবুদ্ধি হয়ে চেয়ে রইল তুলি। আদ্রের কথার পিঠে কি জবাব দিবে গুছিয়ে নিতে পারছে না। তন্মধ্যে এটাও ঠাউর করতে পারছে না আদ্র কেন এসব বলছে। কিন্তু আদ্রর কোমল আদরে মাখা স্বর তার মনে অসম্ভব ভালো লাগার সঞ্চার ঘটালো। শাড়িটার জন্য ধন্যবাদ জানাতে গিয়েও আটকে পড়ল আদ্রর শ্রুতি মধুর কথার মাঝে। বাক্যটা এখনো তুলির কানে বারংবার বেজে উঠছে। ধন্যবাদ দিতে হবে না, শুধু এক টুকরো হাসি আমায় নিবেদন করো শ্যামাঙ্গিনী। আমরিনদের বাড়ির বাগানের পাশের জায়গাটায় মেহেদি অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে। চারদিকে স্টার আকৃতির ফেয়ারি লাইট দিয়ে সাজানো। আলোতে ঝলমল করছে পুরোটা জায়গা। বাগান থেকে ফুলের ঘ্রাণ মৌ মৌ করে নাকে এসে দোলা দিয়ে যাচ্ছে। কিছুটা দূরেই সবাই মিলে বসে বসে কথা বলছে, আড্ডা দিচ্ছে। আমরিন সবুজ একটা লেহেঙ্গা পরে মেহেদির ডালা নিয়ে স্টেজে যাচ্ছে, কিন্তু যার জন্য তুলি রমণীর রূপ ধারণ করলো তার হদিসও পেল না। তবুও তাকে খোঁজার উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলো। কিছু একটা ভেবে থেমে গেল। তুলি মন প্রাণে চায় সেই মানুষটাই তাকে প্রথম দেখুক, তাই আড়ালে দাঁড়িয়ে রইল। দূর থেকে পূর্ব মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে তুলির দিকে। পূর্বর নজরকে লক্ষ্য করে তার সাথে আসা দুই বন্ধুও তুলিকে দেখে অপলক তাকিয়ে রইল।
রিশাদ নামের ছেলেটা লোভাতুর কণ্ঠে বলে উঠল। জোস তো দোস্ত, আমরা কিন্তু মিলেমিশে ভাগ করলেও পারি। চরচর করে মাথায় রাগ চেপে বসলো পূর্বর। চোয়াল শক্ত হয়ে এলো সেকেন্ডেই। রিশাদের কলার চেপে ধরে কঠোর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, লাশ হতে না চাইলে ওই মেয়ের দিকে নিজের বাজে নজর দেওয়া বন্ধ কর, খুন করে ফেলবো একদম। কাছের বন্ধুর কাছ থেকে এমন বাচন ভঙ্গিতে ভরকে গেল রিশাদ। পর মুহূর্তে শয়তানি হাসি দিয়ে বলে উঠল, তোর বেড পার্টনার কতজন হয়েছে তার হিসেব আমাদের অজানা নয় পূর্ব। এই মেয়েটাও নিশ্চয়ই তাই হবে, তবে আফসোস একা একাই। পুরোটা বলতে পারল না রিশাদ, তার আগেই কণ্ঠনালী চেপে ধরল পূর্ব। কড়া গলায় বলে উঠল, মেয়েটা চিরকালের জন্যই আমার। কথাটা বলেই নিজের রাগ দমাতে দূরে চলে গেল। ভাইয়ের হবু শ্বশুর বাড়িতে কোনো সিন ক্রিয়েট করতে চায় না সে। তার পিছু পিছু ছুটে চলে গেল অন্য ছেলেটাও, কিন্তু রিশাদ নামের ছেলেটা দমেনি। তুলির দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে রইল। অপমানে ক্রোধে তুলিকে পাওয়ার জেদ চাপল মস্তিষ্কে। ধীর পায়ে এগিয়ে এসে পেছন থেকে নিজের ঠোঁট জোড়া ছোঁয়াতে উদ্যত হলো তুলির ঘাড়ে। ড্রয়িং রুমে বাবা ও মায়ের সাথে একটা ছেলেকে বসে থাকতে দেখে চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম তুলির। ভুল দেখছে ভেবে চোখ কচলে আবারও ভালোভাবে তাকালো। ভুল নয়, সবটাই সত্য। খুশিতে দৌড়ে গিয়ে ধপ করে সোফায় বসে ছেলেটার পাশে পড়ল। হতচকিত হয়ে উঠল ছেলেটা। ঘাড় কাত করে তুলির ঘুম ঘুম মুখটা চোখে পড়তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। তুলি ঠোঁট উল্টে বলে উঠল, এতদিনে আসার সময় হলো আহান ভাই? কালই ফিরেছি রাজশাহী থেকে, আর আজই সকাল সকাল এখানে। আমার জন্য তো আসোনি। আমি নিশ্চিত তুমি ইনশিতাপুর বিয়ের জন্য এসেছো। দুটো কারণে এসেছি। প্রথমত তোর জন্য, তাই তো আগে তোর বাসায় এসেছি। এসেই খালামণির কাছ থেকে শুনলাম তুই নাকি ইনশিতাদের বাসায়। আফসানা মেয়ের দিকে ভালোভাবে তাকালেন। তুলির ঘুমন্ত মুখ জানান দিচ্ছে ঘুম থেকে উঠেই সে চলে এসেছে সরাসরি। বেশ মায়া লাগছে তুলির ঘুমন্ত চেহারাটা। হালকা হেসে জিজ্ঞেস করলেন, কিরে, ঘুম থেকে উঠে চলে এলি? নিজের মুষ্টিবদ্ধ হাতটা ওড়না দিয়ে ঢেকে ফেলল তুলি। ভরকে যাওয়া কণ্ঠে জবাব দিল, হ্যাঁ আম্মু, একটু পরেই তো সবাই রওনা দিতে হবে সবার। আমার এখনো অনেক কিছু গোছানো বাকি, তাই কাউকে না বলে চলে এলাম। আচ্ছা। তুলির বাবা তৌফিক সাহেব মেয়ের মাথায় হাত বুলালেন। আদ্রদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আহানের সাথে উঠে দাঁড়ালেন। আহান তুলির মাথায় হাত রেখে বলে উঠল, আদ্র ভাইয়ের বাসায় দেখা হবে। তুলি মাথা দুলিয়ে হ্যাঁ বুঝালো। ড্রয়িং রুম থেকে রুমে এসে ঠাস করে দরজা লাগিয়ে খাটে বসে পড়ল এক প্রকার লাফিয়ে। মুঠো শক্ত করে রাখা হাতটা মেলে ধরতেই চক্ষুদয়ে ভেসে উঠল কড়া লাল রঙে রঞ্জিত মেহেদি রাঙা হাত ও হলুদ রঙের চিরকুট। তুলির জানা নেই তার হাতে মেহেদি কিভাবে আসলো। গত রাতে বাগানেই চেয়ারে বসে ঘুমিয়ে গিয়েছিল সে, কিন্তু সকালে নিজেকে আবিষ্কার করলো আদ্রর রুমে। কিছু সময়ের জন্য বিস্মিত হলেও তুলির চোখ কপালে উঠে গেল দুহাতে মেহেদি দেখে। লজ্জায় আর রক্তিম হয়ে উঠেছিল তার গাল। মেহেদি কি আদ্র ভাইয়া দিয়ে দিল? আনমনে নিজেকেই নিজে প্রশ্নটা করলো তুলি, কিন্তু মস্তিষ্ক বলে উঠল, উনি কেন মেহেদি দিয়ে দিবেন? তুলি মিনমিন স্বরে বলতে লাগলো, আমরিন দেয়নি তো, কিন্তু আমরিন দিলে এটা কেন লিখবে? সকাল সকাল মাথায় প্রেসার দিতে ইচ্ছে করলো না আর। বিছানা ছেড়ে আয়নার সামনে দাঁড়াতেই আটকে উঠল। তার গায়ে শাড়িটা নেই, বরং কালকের নীল ড্রেসটা। শাড়িটা কোথায় গেল? কে পাল্টালো? আদ্র? চোখে মুখে ভয়ের ছাপ দেখা ফুটে গেল। তুলির মন তুলির মস্তিষ্ককে কঠিনভাবে শাসালো। ডক্টর সাহেবকে অবিশ্বাস করার আগে তোর মরণ হোক তুলি, হয়তো আমরিন পাল্টিয়েছে। এটা বলে তুলির গায়ের ওড়নাটা দিয়ে মাথায় ঘোমটা টেনে নিল। ড্রেসিং টেবিলের ওপর তাকা দিয়ে দেখতে পেল শাড়িটা সুন্দর করে গুছিয়ে রাখা, কিন্তু তার উপর একটা চিরকুটও ভাঁজ করে রাখা, যা দেখে ভ্রুযুগল কুঁচকে এলো। তুলি কিছু একটা ভেবে শাড়িটা আদ্রর কাবার্ডে রেখে দিল, কারণ এটা এখন নেওয়া সম্ভব না। যদি মা দেখে সন্দেহ করে, তাই পরে নিয়ে যাবে। চিরকুটটা নিয়ে সোজা নিচে নেমে এলো।
ড্রয়িং রুমে আসতেই সোফায় ঘুমিয়ে থাকা আদ্রর দিকে চোখ পড়ল তার। আদ্রর ঘুমন্ত মুখটা দেখে পরম ভালো লাগায় ছেয়ে গেল হৃদয়টা। চারদিকে তাকিয়ে ভীত সন্ত্রস্ত মন নিয়ে আদ্রর দিকে কিছুটা ঝুঁকে পড়ল। কাপা কাপা হাতে ছুঁয়ে দিল আদ্রর খোঁচা খোঁচা দাড়িতে। যন্ত্রণা অনুভব করলো তুলি। আদ্র নিজে কষ্ট করে সোফায় ঘুমাচ্ছে, অথচ তাকে সম্পূর্ণ রুমে একা থাকতে দিয়েছে, এটা তার জন্য অনেক বেশি। দু চোখ বুঝতেই টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আবেগী মনটা সরে আসতে বাধা প্রদান করছে আদ্রর থেকে, কিন্তু কেউ দেখে ফেললে অথবা আদ্র জেগে গেলে কি প্রত্যুত্তর করবে সে, তাই ধীর পায়ে হেঁটে বাসায় চলে এলো তুলি। চিরকুটটা তার জন্য ছিল, এটা তার দৃঢ় বিশ্বাস। তবে কে রাখলো? পরেই তো দেখা হয়নি। যত্ন সহকারে চিরকুটের ভাঁজ খুলে মেলে ধরল তুলি। চোখে ভাসমান হলো খুব সুন্দর হাতের লেখা। 4 বছর আগে 2 বেনুনি করা এক পিচ্চিতে আমার অবাধ্য চোখ দুটো আটকে গিয়েছিল। বেহায়া হয়ে গিয়েছিল আমার মন। আমার নির্ঘুম প্রতিটি রাতে, প্রতি মুহূর্তে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ বেহায়া বলে অভিহিত করেছি আমি। শঙ্কায় কেটেছে নিদ্রার বিহীন আধার। এই চিন্তায় পিচ্চির মনে আমার জায়গা হবে তো? সময়ের স্রোতে পিচ্চি আজ 18তে পা রেখেছে। গত রাতে তাকে শাড়িতে দেখে বেসামাল হয়ে পড়েছিল আমার এতদিনের বাধ্য হৃদয়। মন প্রতিবার একটা প্রশ্নই করে যাচ্ছিল, তবে কি আমার অপেক্ষার প্রহর গুনার সমাপ্তি ঘটবে এবারও? শুভ জন্মদিন তুলা। চিরকুট পরে কিছুক্ষণ থম মেরে রইল তুলি। আজ তার জন্মদিন, সে তো ভুলেই বসেছিল। চিরকুটটার মালিককে তা বুঝতে আর বাকি নেই তার। কিন্তু চিরকুটের লেখাগুলো তুলির পরিচয় আদ্রর সাথে এ বাড়িতে আসার পরই। আগে কখনো ও দেখা হয়নি আদ্রর সাথে। নানুর বাড়িতে আমরিন ইনশিতার সাথে পরিচয় হলেও আদ্রর মুখটা দেখার সৌভাগ্য তার কখনোই হয়নি, শুধু নামটাই শুনে গেছে। গোলাপি একটা লং টপস পরে তুলি গলায় সাদা একটা ওড়না পেঁচিয়ে নিল। ডান হাতটা লুকিয়ে অন্য হাতে টলি টানতে টানতে আদ্রর বাড়িতে ঢুকলো। সবাইকে নিজ নিজ গাড়িতে উঠতে দেখে পেল তুলি। মায়ের সাথে উঠতে গিয়েও বাধা পেল আমরিনের জন্য। আমরিন টেনে নিয়ে তুলিকে গাড়িতে নিজের পাশে বসালো। এই গাড়িটা বেশ বড়, সামনে নিবিড় ও সাগর, পেছনে পায়েল, রিমি, অন্তু। নিজের পাশে অন্য একটা সিট খালি দেখে ভ্রু কুচকালো তুলি। তখনই জারিফাকে কোলে নিয়ে আদ্র হাজির হলো। পরনে কালো শার্ট, চোখে সানগ্লাস, ঠোঁটে স্মিত হাসি। তুলি রাতের জন্য কৃতজ্ঞতার স্বরূপ দৃষ্টি নিক্ষেপ করলো আদ্রর দিকে। হাত বাড়িয়ে জারিফাকে নিজের কোলে নিতে গেলে জারিফা এমন এক বাক্য বলল যা শুনে স্তব্ধ হয়ে গেল তুলি। জারিফার বাক্যটা ছিল এমন: বপিন বলে তো তুমি নরম, তাই তোমার কোলে যাবে না। তুমি ব্যথা পেলে আমার বপিনের তো ব্যথা পাবে। কথাটা বলে জারিফা আমরিনের কোলে গিয়ে বসলো। পায়েল, রিমি, অন্তু, সাগর সবার সন্দেহের দৃষ্টি নিবদ্ধ আদ্রহর দিকে। আদ্র এমন ভাব করলো যেন ওদের পাত্তা দেওয়ার সময় নেই। তুলির পাশে বসে গাড়ির দরজাটা লাগিয়ে দিল। বিড়বিড় করে বলে উঠল, গার্লফ্রেন্ড আমার হাতে হাড়ি ভেঙে দিল। কথাটা কারো কর্ণগোচর না হলেও তুলির কর্ণগোচর হলো ঠিকই। ভীষণ মজা পেল সে আদ্রর কথাটা শুনে। গাড়ি ছুটে চলেছে বান্দরবানের উদ্দেশ্যে। যাত্রাটা দীর্ঘ হলেও সবাই বেশ উৎফুল্ল। তুলির কখনো বান্দরবানে যাওয়া হয়নি। জীবনে প্রথম ইনশিতার বিয়ে উপলক্ষে বান্দরবন যাওয়ার সুযোগ হয়েছে। ইনশিতার বিয়ে হবে ওদের দাদার বাড়িতে। ইনশিতাদের দাদার বাড়ি বান্দরবন। এতদূর কিভাবে কি তা প্রশ্ন জাগলেও সবটাই সম্ভব হয়েছে প্রেমের টানে। তুলি মায়ের কাছে শুনেছিল আদ্রর বাবা রাফিদ সাহেব কুমিল্লা ভার্সিটিতে চান্স পাওয়ায় এখানে পড়তে আসেন বান্দরবান থেকে। ভার্সিটিতে পরিচয় হয় সায়রা বেগমের সাথে, তারপর প্রেম, বহু তিথিকার পর বিয়ে। কারণ এতদূর মেয়ে বিয়ে দিতে নারাজ ছিল আদ্রর নানা, কিন্তু মেয়েকে এত বেশি ভালোবাসতেন যে না মেনে উপায় ছিল না। বিয়ের পর রাদীপ সাহেব সায়রা বেগমকে নিয়ে ঢাকায় সেটেল হন। ইনশিতার দাদা দাদি বেঁচে নেই, তাই খুব একটা যাওয়া হয় না ওদের। তবে রাদীপ সাহেবের ইচ্ছে মেয়ে উনি নিজের বাপের ভিটে হতে বিদায় দিবেন। সেই সুবাদে বরপক্ষও যাচ্ছে সেখানে। আকাশে মেঘ জমেছে, চারদিক কিছুটা অন্ধকারে ছেয়ে আছে। চট্টগ্রাম ছেড়ে বান্দরবানের দিকে ছুটে চলেছে গাড়ি। তুলি এতক্ষণ সবার সাথে কম বেশি কথা বললেও আদ্রর সাথে একটা কথাও বলেনি বললে ভুল হবে, চেষ্টা করেও পারেনি, কারণ ডাক্তার সাহেব যে ফোনে ব্যস্ত ছিল সারা রাস্তা।
তুলির একবার মোবাইলে উকি দিয়ে দেখার ইচ্ছে হলো, কিন্তু দেখতে হলে তো আদ্রর গা ঘেঁষে বসতে হবে, তাই ইচ্ছেটাকে দমিয়ে ফেললো। পাছে যদি আদ্র তাকে ভুল বোঝে। নিবিড় উঠে সাগরের সিটে বসে পড়ল, আর সাগর ড্রাইভিং করতে লাগলো। তুলি পাশ ফিরে দেখলো আমরিন ও জারিফা গভীর ঘুমে তলিয়ে গেছে। পেছনে অন্তু ও পায়েল পরস্পরের মাথা একসাথে ঠেকিয়ে কি সুন্দর করে ঘুমোচ্ছে। এই দুটো মানুষ যদি সচক্ষে নিজেদের এই দৃশ্য দেখত, তাহলে হয়তো বিশ্বাসই করতো না ভেবেই হাসি পেল তুলির। রিমি কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে রেখেছে। তুলির নিজেরও এখন খুব ঘুম পাচ্ছে। এত লং জার্নি এর আগে কখনো করেনি সে। মাথাটা ঝিম ধরে আছে। সিটে মাথা এলিয়ে দিয়েও খুব একটা আরাম পেল না। তবে এছাড়া যে উপায় নেই। আকস্মিক চেনা স্পর্শে কেঁপে উঠল তুলি। একটা বলিষ্ঠ হাতের মালিক তাকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল যত্ন করে। পরম আবেশে চোখ বুজে এলো তুলির। ঠোঁটে প্রতীয়মান হলো হাসির রেখা। মাথায় ঠোঁটের ছোঁয়া পেতেই শীতল স্রোত বয়ে গেল পুরো হৃৎপিণ্ড জুড়ে। মনে মনে আওড়ালো,